আমি আপনার ছেলেকে হাঁটা শেখাতে পারি স্যার, শুধু আপনি আমার বাবাকে ছেড়ে দিন। আমি সব দেখেছি, সে নির্দোষ, আমার সাক্ষ্য সত্যি। সেখানে বসে থাকা প্রতিটি মানুষের মুখে একসাথে অবাক হওয়া, সন্দেহ এবং উপহাসের মিশ্র রেখা ফুটে উঠল। কোর্টরুমে তখন বেশ শোরগোল ছিল। ফ্যান চলার হালকা শব্দ, পুরনো কাঠের বেঞ্চের ক্যাচ ক্যাচ শব্দ, কাগজপত্রের খসখস শব্দ, আর তার মাঝে সেই এক নিষ্পাপ কণ্ঠস্বর, যা এই পুরো পরিবেশের চেয়ে অনেক বড় কথা বলছিল। কাঠকড়ায় দাঁড়িয়েছিল সেই মেয়েটির বাবা, এক দরিদ্র বৈদ্য। সাধারণ পোশাক, নুয়ে পড়া কাঁধ, কিন্তু চোখে তখনও সামান্য কৌতূহল, কিছুটা দুঃখ আর সামান্য স্বাভিমান ছিল। তার উপর অভিযোগ ছিল যে তার জড়িবুটির কারণে জজের ছেলে পঙ্গু হয়ে গিয়েছে। জজের চোখে রাগ ছিল, মুখ শক্ত, চোয়াল চাপা। তার আঙুলগুলো টেবিলের উপর হালকা কাঁপছিল। তার ছেলে সামনের সারিতে হুইল চেয়ারে বসেছিল, 2 পা অবশ, নিস্তেজ। পায়ের ওপর মোটা কম্বল রাখা ছিল, যাতে মানুষের দয়াভরা দৃষ্টি বেশিক্ষণ টিকে না থাকে। কোর্ট স্টেনোগ্রাফারের হাত মেশিনের ওপর চলছিল। উকিলরা ফাইলের পাতা উল্টাচ্ছিলেন, কিন্তু সেই মেয়েটির শব্দের পর যেন সবকিছু ধীর হয়ে গেল। কিছু মানুষ একে অপরের দিকে তাকালো, কেউ কেউ হেসে ফেলল, কেউ ফিসফিস করে বলল, এ কি বলছে? কিন্তু জজ হাসলেন না, কারণ তার কাছে এখন আর কোনো আশা বাকি ছিল না। ডাক্তাররা বলে দিয়েছিলেন স্পাইনাল কর্ড ড্যামেজ, খুব কম সম্ভাবনা আছে যে ও কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে। ফিজিওথেরাপি, ট্রিটমেন্ট, শহরের বড় বড় হাসপাতাল, দেশের বড় বড় ডাক্তার, বিদেশি রিপোর্ট, সব কিছুর শেষে একটাই বাক্য থাকত, আমরা চেষ্টা করতে পারি, গ্যারেন্টি দিতে পারি না। আর এরই মধ্যে কেউ সেই দরিদ্র বৈদ্যের দিকে আঙুল তুলে দিয়েছিল যে এরই দেওয়া জড়িবুটিতে ছেলের অবস্থা খারাপ হয়েছে। আসল কাহিনী কেউ জানত না, কিন্তু অভিযোগ এতটা গুরুতর ছিল যে পুরো শহর মেনে নিয়েছিল গরিব বৈদ্য ভুল করেছে। সকাল 11টার সময় কোর্টের দরজা খুলেছিল। মানুষজন দাঁড়িয়ে পড়ল। চেয়ারের খটখট শব্দ, জুতোর আওয়াজ, ফিসফাস সব একসাথে উঠল। একটি রোগা গরিব মেয়ে ভেতরে এলো। কুর্তাটা হালকা ময়লা, বিনুনিতে ফিতে পর্যন্ত নেই, পায়ে ক্ষয়ে যাওয়া চটি, হাতে একটা ছেঁড়া থলি। চোখে ভয় ছিল, কিন্তু গলায় সাহস। সে সরাসরি জজের দিকে তাকালো এবং বিনা দ্বিধায় বলল, আমি আপনার ছেলেকে হাঁটা শেখাতে পারি স্যার, শুধু আমার বাবাকে ছেড়ে দিন। কোর্টে বসে থাকা অনেকেই অট্টহাসি হেসে উঠল। একজন উকিল, যে আগেও অনেকবার টিপ্পনি কেটেছিল, সে বলল, মিলর্ড, এই মেয়েটি জজ সাহেবকে বোকা বানাচ্ছে। দ্বিতীয় একজন উকিল, যে বিপক্ষ দলে ছিল, হাসতে হাসতে বলল, যার বাবা পা খারাপ করল সেই এখন ঠিক করবে? এ তো সিনেমার চেয়েও বেশি ড্রামা হয়ে গেল মিলর্ড। পেছনের বেঞ্চে বসা 2 যুবক মোবাইলে মিম বানানোর কথা ভাবতে লাগল। কিন্তু জজ চুপ থাকলেন। তিনি নিজের ছেলের দিকে তাকালেন। হুইল চেয়ারে বসে মাটির দিকে তাকিয়ে থাকা এক ছেলে, তার চোখের নিচে কালো দাগ, মুখে এক শূন্য নীরবতা। জজের কাছে কোর্টরুমের হাসাহাসি যেন অনেক দূরের কোনো আওয়াজ মনে হতে লাগল। তিনি গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মেয়েটি ঘাবড়ে গিয়ে ওড়নার কোণা চেপে ধরল। তারপর শুধু এটুকুই বলল, গৌরী মিলর্ড, গৌরী বেদপ্রকাশ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বৈদ্য যেন এই নাম শুনে দম বন্ধ করে ফেলল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে কিছু বলল না। জজ সরাসরি প্রশ্ন করলেন, তুমি জানো তোমার বাবার উপর কি অভিযোগ আছে? হ্যাঁ মিলর্ড। গৌরীর কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু পরিষ্কার ছিল। মানুষ বলছে যে বাবার ওষুধে আপনার ছেলের পা খারাপ হয়েছে, কিন্তু এটা সত্যি নয়। কোর্ট আবার গুঞ্জনে ভরে উঠল। কেউ ফিসফিস করে বলল, সবাই নিজের বাবাকে বাঁচায়। কেউ বলল, গরিবের কাছে আর অপশানই বাকি আছে। জজ মেজের ওপর রাখা কলমটি হালকা ঘুরালেন। যদি তুমি মিথ্যে বলো, তার গলা আরও গম্ভীর হল, তবে তোমার বাবার যাবজ্জীবন কারাদণ্ড হবে। কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো। এখন আর হাসি নয়, শুধু চেয়ারের হালকা শব্দ আর ফ্যানের ফড়ফড়ানি। গৌরী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন নিজেকে শক্ত করছিল। তারপর বলল, মঞ্জুর মিলর্ড, যদি আমি মিথ্যে বলি, তবে আপনি যে সাজা দিতে চান দেবেন। কিন্তু যদি আপনার ছেলের পায়ে সামান্যতম প্রাণ ভিড়ে আসে, তবে বুঝবেন আমার বাবা নির্দোষ। আসলে বেদপ্রকাশ, যে কাঠকড়ায় দাঁড়িয়েছিল, সেই দরিদ্র বৈদ্য সত্যিই মানুষকে জড়িবুটি দিয়ে সারিয়ে তুলত। সে কোনো হাতুড়ে ডাক্তার ছিল না, তার কাছে মেডিকেল কলেজের ডিগ্রি ছিল না, কিন্তু তার কাছে ছিল
বংশ পরম্পরার জ্ঞান। জঙ্গল থেকে জড়িবুটি সংগ্রহ করে তা দিয়ে প্রলেপ, কাঠ, তেল, মলম বানানো, এইসব সে তার বাবা ও দাদার কাছ থেকে শিখেছিল। গ্রামগঞ্জে মানুষ তাকে বৈদ্যজি বলত। কাঁধে ছোট একটি থলি, তাতে বাঁধা শুকনো শিকড়, পাতা, ছোট ছোট বোতল। সে গরিবদের থেকে টাকাও কম নিত, অনেক সময় তো বিনামূল্যে চিকিৎসা করত। ওষুধের চেয়ে দোয়া বেশি কাজ করে মা, সে গৌরীকে বলত। কিন্তু জজের কিছু পুরনো শত্রু ছিল। জজ রাঘব মেহরা সহজ সরল, কঠোর কিন্তু সৎ জজ হিসেবে পরিচিত ছিলেন। তিনি অনেক প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কঠোর রায় দিয়েছিলেন। কিছু নেতা, কিছু বিল্ডার, কিছু মাফিয়া টাইপের লোক তাকে ঘৃণা করত। তাদের মধ্যে কিছু লোক প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। তারা একটা পরিকল্পনা করল। এক লোভী প্রকৃতির বৈদ্য ছিল, যে টাকার জন্য কিছুও করতে পারত। ওই লোকগুলো তাকে নিজেদের দলে টেনে নিল। এক রাতে সেই নকল বৈদ্য একটি বিরল জড়িবুটির নাম নিয়ে বলল, এটি রেয়ার, এতে আপনার ছেলের ইমিউনিটি স্ট্রং হবে। কিন্তু জড়িবুটিটি আসলে বিরল ছিল না, সেটি ছিল ভুল ওষুধ। আর সেই ওষুধের স্যাম্পল শত্রুপক্ষ নিজেদের কাছে রেখেছিল। তারপর সঠিক সময় বেছে নেওয়া হল। জজের ছেলে আরাভ একদিন বাড়িতে শরীর খারাপের কথা জানালো, ক্লান্তি, ব্যথা, সামান্য জ্বর। জজের স্ত্রী চিন্তিত হয়ে পড়লেন। কেউ পরামর্শ দিল, জজ সাহেব, একজন বৈদ্য আছেন, খুব ভালো জড়িবুটি জানেন, তাকে ডেকে নি। বাড়ির এক পুরনো চাকর বেদ প্রকাশের নাম নিল। বেদ এলো, সে নাড়ি দেখল, কিছু হালকা ওষুধ দিল, সাধারণ কাঁধ, সাধারণ জ্বরের জন্য। সেই রাতেই প্রতিশোধ নিতে চাওয়া লোকগুলো সক্রিয় হল। তারা অন্য বৈদ্যের কাছ থেকে সেই বিষাক্ত জড়িবুটি নিয়ে চুপচাপ জজের বাড়ির চাকরকে মিলিয়ে দিল। ব্যাস, এই পাউডারটা ওর দুধে মিশিয়ে দিস, বাকিটা আমরা দেখে নেব। চাকরটি লোভ আর ভয়ে ফেসে গেল। দুধ পান করতেই আরবের শরীরে অদ্ভুত রিয়াকশন শুরু হলো। তার পা দুটো ভারী হতে লাগল। কিছু ঘন্টার মধ্যে সে আর দাঁড়াতে পারল না। পরদিন সকালে হাসপাতাল, ডক্টরস, টেস্ট, কনফিউশন। ধীরে ধীরে রায় এলো, প্যারালাইসিস। আর দোষ কার ওপর চাপানো হলো? সেই দরিদ্র বৈদ্য বেদ প্রকাশের ওপর। কারণ আগের দিন সেই বাড়িতে এসেছিল। কারণ কোনো গরিব, ডিগ্রিহীন মানুষের ওপর আঙুল তোলা সবচেয়ে সহজ ছিল। এখন সেই কেসটি কোর্টে চলছিল। বেদ প্রকাশ প্রায় অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছিল। তার উপর আইপিসির অনেক ধারা লাগানো হয়েছিল, অবহেলা, বিষপ্রয়োগ, গুরুতর আঘাত। কিন্তু সেদিন তার মেয়ে গৌবীর শব্দগুলো কাহিনীতে নতুন মোড় এনে দিল। জজ কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, কোর্ট এখন কোনো রায় দেবে না। তিনি উকিলদের দিকে তাকালেন। কেসের পরবর্তী শুনানি 1 মাস পর হবে। তারপর গৌরীকে বললেন, তুমি আজ থেকে আমার বাড়িতে আসবে, আমার ছেলের সাথে যে চিকিৎসা করতে চাও করো। কিন্তু যদি একটিও ভুল কাজ করো বা অবস্থার অবনতি হয়, তবে বুঝে নিও তুমি তোমার বাবার জন্য নিজেই সাজা ঠিক করে নিয়েছ। কোর্টরুমে আবার শোরগোল শুরু হলো। একজন উকিল বললেন, মিলর্ড, এটা লিগাল নয়। জজ কড়া চোখে তার দিকে তাকালেন। আমি প্রসিডিওর জানি, এটি ট্রায়ালের অংশ হবে, মেডিকেল রিপোর্ট কোর্টে পেশ করা হবে। আর হ্যাঁ, মেয়েটি একা হবে না, আমার বাড়ির ডাক্তাররা এবং একজন কোর্ট নিযুক্ত অবজারভারও সাথে থাকবেন। গৌরী শুধু মাথা নাড়ল। তার সামনে এখন 2টি জীবন, তার বাবার আর জজের ছেলের, আর উভয়ের সুতো এখন তার হাতে। পরদিন সকাল থেকেই জজের বাড়ির বাইরে পুলিশের গাড়ি ছিল। ভেতরে ডাক্তার, নার্স, একজন সিনিয়র ফিজিওথেরাপিস্ট আর এক কোনায় চুপচাপ বসে থাকা গৌরী। আরব তার ঘরে হুইলচেয়ারে বসেছিল। ঘরের দেয়ালে পুরনো মেডেল, সার্টিফিকেট, ফটো, ফুটবল, রানিং, সাইক্লিং। সে আগে খুব অ্যাক্টিভ বাচ্চা ছিল, এখন সেই দেয়ালগুলোই তার কাছে স্মৃতির বোঝা। এক রাতে যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল, গৌরী রান্নাঘরে জল নিতে গেল। ফেরার সময় হলঘরের কাছ থেকে 2টি আওয়াজ শুনল। 2 জন লোক, একজন জজের পুরনো ব্যবসায়িক শত্রুর লোক, অন্যজন সেই বাড়ির চাকর যে জড়িবুটি মিশিয়েছিল। তারা ভেবেছিল সবাই ঘুমিয়ে পড়েছে আর তারা এখন নিশ্চিন্তে কথা বলতে পারবে। তারা হাসতে হাসতে বলছিল, দেখলে তো কিভাবে একজন গরিব বৈদ্যকে ফাঁসিয়ে দিলাম, সব তার জড়িবুটির ওপর চাপিয়ে দেওয়া হলো। আসল জড়িবুটি তো আমরা মিশিয়েছিলাম, মাস্টার প্ল্যান ছিল আমাদের। এখন জজ সাহেব ওই বৈদ্যকেই দোষী ভাববেন আর আমরা আমাদের কাজ হাসিল করে নেব। গৌরীর পা থমকে গেল, তার শ্বাস দ্রুত হয়ে গেল, বুক দুরুদুরু করতে লাগল। সে দেয়ালের কোণা থেকে উকি দিয়ে দেখল, হ্যাঁ, ওই সেই চাকর আর অন্য লোকটি, যাকে সে কোর্টের বাইরেও দেখেছিল, উকিলের সাথে দাঁড়িয়ে জজের পুরনো ফাইলের কথা বলতে। তার হাত কাঁপছিল, কিন্তু সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল। সে চুপচাপ পিছিয়ে গেল, সরাসরি আরবের ঘরের দিকে দৌড়াল। আরব অর্ধেক ঘুমিয়েছিল, অর্ধেক জেগে। কি হয়েছে? সে জিজ্ঞাসা করল। আপনার ফোনটা কোথায়?
গৌরী জিজ্ঞাসা করল। আরব বেডসাইড টেবিল থেকে মোবাইলটা তুলে তাকে দিল। কেন? ব্যাস, একটা কাজ করতে হবে। গৌরী ফোনের রেকর্ডার অন করল, তারপর ধীরে ধীরে আবার হলের দিকে ফিরল। এবার সে আরও একটু সামনে গেল। হ্যাঁ, গতকাল যে জড়িবুটি তুমি দিলে, ওতে তো বাচ্চাটা প্রায় শেষই হয়ে গিয়েছিল। ভালো হয়েছে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছে, নইলে কেসটা আরও জটিল হতো। এক লোক হাসতে হাসতে বলল। অন্যজন বলল, জজ কত মানুষের ক্যারিয়ার খারাপ করেছিল, এখন নিজের ওষুধের স্বাদ নিজেই পাচ্ছে। প্রতিটি শব্দ রেকর্ডারে বন্দী হচ্ছিল। কিছু সেকেন্ড পর একটি গ্লাস পড়া শব্দ পাওয়া গেল। হয়তো চাকরটি গ্লাস রেখেছিল। গৌরী সব রেকর্ড করে সাথে সাথে ফিরে এলো। ঘরে এসেই সে রেকর্ডিংটি আরবকে শোনাল। আরবের মুখে বিস্ময়, তারপর রাগ, তারপর বেদনা। তার চোখ জলে ভরে এলো। তার মানে আমার বাবার কারণে নয়, তোমার বাবার উপর যে অভিযোগ ছিল তা মিথ্যে ছিল। তার গলা জড়িয়ে এলো। গৌরী চুপ থাকল। সে শুধু বলল, সত্যি সামনে এসে গিয়েছে ভাইয়া। পরদিন সেই অডিও কোর্টে চলল। পরিষ্কার অডিও, দুটি কণ্ঠস্বর, সব ষড়যন্ত্র প্রকাশ্যে আলোচনা করা হচ্ছে। কোর্টরুমে পিনপতন নীরবতা ছিল। জজের চোখ স্ক্রিনের দিকে আটকে ছিল। তারপর হঠাৎ তিনি নিজের গাউন খুলে টেবিলের ওপর রাখলেন, দাঁড়িয়ে উঠলেন। গলা কাঁপছিল তার। আমি একজন নির্দোষকে সাজা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি নিজের চোখের সামনে হওয়া সত্যিটা দেখতে পাইনি। তিনি প্রসিকিউশনের দিকে তাকালেন। এই টেপ ফরেনসিক ল্যাবে পাঠানো হবে, কণ্ঠস্বর শনাক্তকরণ করা হবে। তবে প্রাথমিক শুনানিতে এটা পরিষ্কার যে বেদ প্রকাশের উপর যে অভিযোগ আনা হয়েছিল তা সন্দেহজনক। যতক্ষণ ফাইনাল রিপোর্ট না আসছে, বেদ প্রকাশকে অবিলম্বে জামিন দেওয়া হলো। আর যদি রিপোর্ট এই টেপটিকে সত্য প্রমাণ করে, তবে আসল অপরাধী হবে সেই দুইজন লোক যারা একটি বাচ্চার পা কেড়ে নিয়েছে আর একজন নির্দোষের ওপর মিথ্যে দোষ চাপিয়েছে। সেই দুইজন লোক যারা এতক্ষণ আত্মবিশ্বাসী ছিল, হঠাৎ ঘাবড়ে গিয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। পুলিশ ওখানেই তাদের হেফাজতে নিল। বেদ প্রকাশ কাঠগড়ায় দাঁড়িয়ে একদম স্থির ছিল। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটে উঠল, দুঃখ আর স্বস্তির মাঝামাঝি এক হাসি। কোর্টের তারিখগুলো এগোলো। ফরেনসিক রিপোর্ট এলো, কণ্ঠস্বর নিশ্চিত হল, বিষাক্ত পদার্থ চিহ্নিত হল এবং অবশেষে আসল অপরাধীরা দোষী সাব্যস্ত হল। বেদ প্রকাশ মুক্তি পেল। কিছু সপ্তাহ পরের কথা। সেই বড় বাড়ি, সেই ঘর, সেই দেয়াল, সেই মেডেল ফটো। কিন্তু এবার দৃশ্যটি আলাদা ছিল। আরভের হাত বিছানার দুই কোণায় ছিল। গৌরী তার সামনে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে সে বলল, এক পা। আরভ নিজের পায়ের উপর পুরো ওজন নয়, সামান্য ভার দিল। হাঁটুতে হালকা কম্পন এলো, কিন্তু এবার তার পা সাড়া দিল। ধীরে ধীরে অত্যন্ত সাবধানে সে নিজেকে ওপরে তুলল। সে অনেক মাস পর এই প্রথম বিছানা থেকে কোনো সাপোর্ট ছাড়াই নিজের পায়ে দাঁড়াল। জজ দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। আরব এক কদম আগে বাড়াল, তারপর দ্বিতীয় কদম। গৌরী খুব শক্ত করে ধরেনি, শুধু পাশে হাত রেখেছিল, যাতে ও পড়ে গেলে সামলে নিতে পারে। কিন্তু ও পড়ল না। ও হাঁটল, ছোট ছোট পদক্ষেপ, কিন্তু নিজের পায়ে। জর্জ ভেতরে এলেন, হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। তারপর ঘুরে বেদপ্রকাশ আর গৌরীর দিকে তাকালেন। বেদপ্রকাশ এক কোণায় দাঁড়িয়েছিল, চোখ ভেজা। জর্জ, যিনি কোনো এক সময় নিজের পদ, নিজের চেয়ার, নিজের ক্ষমতার ওপর গর্ব করতেন, এখন সামনে দাঁড়িয়ে থাকা সেই দরিদ্র বৈদ্যের কাছে এলেন। ধীরে ধীরে ঝুঁকলেন এবং তার পা ছুঁয়ে নিলেন। পুরো হলঘর স্তব্ধ হয়ে গেল। আমি আপনাকে সন্দেহ করেছিলাম। জজের গলা ভেঙে আসছিল। আমি আপনার জড়িবুটি, আপনার জ্ঞান, আপনার সততা সব কিছুর উপর প্রশ্ন তুলেছিলাম। কিন্তু আজ আমার ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে। তাতে আপনার হাত আছে, আর আপনার মেয়ের সাহসেরও অবদান আছে। বেদপ্রকাশ তৎক্ষণাৎ তাকে টেনে তুললেন। না সাহেব, 5 হবেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু আপনার অপমান চাই না। গৌরী পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে এখন আর ভয় নেই, আছে এক পরম তৃপ্তি। এই কাহিনী শেখায় যে দারিদ্র্য কোনো অপরাধ নয়। জ্ঞান কেবল ডিগ্রিতে থাকে না, মাঝে মাঝে কোনো ছোট বাড়ির মাটিতেও লুকিয়ে থাকে। আর সত্যের জয় দেরিতে হলেও ঠিকই হয়। যে মেয়েটিকে কোর্টে দেখে মানুষ হাসছিল, তার সাহস আর বুদ্ধি একজন নির্দোষ বাবার জীবন বাঁচাল। একটি ছেলের পায়ে আবার সচলতা ফিরিয়ে আনল, এবং একজন জজকে বিচারের আসল মানে আবার মনে করিয়ে দিল। কখনো কখনো একটি গরিব মেয়ের একটি লাইন, আমি আপনার ছেলেকে হাঁটা শেখাতে পারি, পুরো সিস্টেমের ভাবনা বদলে দেয়। কারণ সাহস বয়স দেখে আসে না।